ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। আর আজকে শুরুটা একটা সুখবর দিয়েই করতে পারি মঞ্জুরি। অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার। হামজার দেয়া ছোট ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে বাফুফেও। তারা জানিয়েছে হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। বাফুফের পেজে প্রকাশিত ভিডিও বার্তায় হামজা বলছেন, আমি বাংলাদেশের পক্ষে খেলতে যাচ্ছি, আশা করি দ্রুতই দেখা হবে। এছাড়া হামজার ক্লাব লেস্টার সিটিও এক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে এই বার্তা। লেস্টার সিটির হামজা চৌধুরীকে পেতে বাংলাদেশ অনেকদিন ধরেই চেষ্টা করছে। অনুমতি মিলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে, বাকি ছিল ফিফার ছাড়পত্র। ফিফার ফুটবল ট্রাইব্যুনালে প্লেয়ার স্ট্যাটাস চেম্বার থেকে সেই অনুমতিও পেয়ে গেলেন হামজা চৌধুরী। লাল সবুজের জার্সিতে খেলতে আর কোনো বাধা নেই তার। তো শুভকামনা থাকবে এই লাল সবুজের পতাকা হাতে হামজা চৌধুরীর পথ চলাটা আরও দীর্ঘায়িত হোক, এবং বাফুফে তাদের জন্য আসলে শুভকামনা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য। কারণ দীর্ঘদিনের প্রচেষ্টা, যেমনটা আমরা বলছিলাম, একে একে অনুমতি হলো, লেস্টার সিটি অনুমতি দিল, পাসপোর্টটা হলো, এরপর ফিফার যে ট্রাইব্যুনালের অনুমতি বাকি ছিল সেটাও পেয়ে গেল। বেশ অনেক এক্সপেকটেশনের একটা ভার আমার কাছে মনে হচ্ছে হামজা চৌধুরীর উপর আছে। আমার আশা থাকবে, আমি প্রিটি মাচ শিওর বাংলাদেশের পুরো ফুটবল ফ্যানদেরও সেম আশা থাকবে যে এই এক্সপেকটেশন যাতে ফুলফিল হোক, বাংলাদেশের ফুটবল যাতে এগিয়ে যাক। একেবারেই এটাই শেষ কথা, তিনি বাংলাদেশের জার্সিতে ভালো করুন। ফিরতে চাই ক্রিকেটে। উইন্ডিজের মাটিতে তাদেরকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের সুযোগ বাংলাদেশের সামনে। ওয়ানডে সিরিজে ধবল ধোলাইয়ের প্রতিশোধ নিয়ে বছরের শেষটা রাঙানোর অপেক্ষায় টাইগাররা। ইনজুরির কারণে সৌম্য ছিটকে যাওয়ায় শেষ ম্যাচে একাদশে আসবে পরিবর্তন। সেন্ট ভিনসেন্টের আর্নসভেলে ম্যাচ শুরু হবে আগামীকাল সকাল 6টায়। বাংলাদেশের উইন্ডিজ সফরের শুরুটা হয়েছিল অ্যান্টিগা টেস্টের পরাজয় দিয়ে। পরের টেস্টেই প্রতিশোধ নিয়ে জ্যামাইকায় টেস্ট জয়ের নতুন গল্প লিখেছিল লাল সবুজের দল। এরপর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ভরাডুবি টাইগারদের। তবে ক্যারিবিয়ানদের প্রিয় ফরম্যাটে আবারও সেই প্রতিশোধের সুযোগ। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ জয়ের পর এবার বছরের শেষটা রাঙানোর অপেক্ষায় হোয়াইট ওয়াশে। সাদা বলের এই সংক্ষিপ্ত সংস্করণে ধারে ভারে কিংবা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে কিংসটাউনের আর্নসভেলে মাত্র 147 রান করেও থ্রিলার জিতেছিল মেহেদী সৌম্যরা। পরেরটা ছিল লো স্কোরিং এনকাউন্টার, তবে সেখানেও শেষ হাসি হাসে শামীম পাটোয়ারি, হাসান মাহমুদরা। সেন্ট ভিনসেন্টে স্বাগতিক দল ওয়েস্ট ইন্ডিজ হলেও এই মাঠে বাংলাদেশের অভিজ্ঞতা কিংবা সুখস্মৃতি দুটোই বেশি ক্যারিবিয়ানদের চেয়ে। আর্নসভেলে এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া 9 আন্তর্জাতিক টি-20-র 5টিতেই খেলেছে বাংলাদেশ। এখানে 1 পরাজয়ের বিপরীতে টাইগারদের জয় 4টিতে। সিরিজ জয়ের পর তাই পয়মন্ত এই ভেন্যুতে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। টাইগার শিবিরে একমাত্র চিন্তা আঙুলের ইনজুরির কারণে সৌম্য সরকারের ছিটকে যাওয়া। ভুগতে থাকা ব্যাটিং ডিপার্টমেন্টে দীর্ঘদিন পর ছন্দে ফিরে ভালো শুরু এনে দিচ্ছিলেন সৌম্য। তার অনুপস্থিতিতে শেষ ম্যাচের একাদশে পরিবর্তন নিশ্চিত। সুযোগ মিলতে পারে বেঞ্চে থাকা পারভেজ ইমন অথবা আফিফ ধ্রুবর। টি-20তে এখন পর্যন্ত 18 বারের দেখায় 7 জয় আর 9 পরাজয় দেখেছে বাংলাদেশ। ফলাফল হয়নি বাকি 2 ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দু দলের মুখোমুখিতে রেজাল্ট আসা 8 টি-20 4টিতেই জয় পাওয়া বাংলাদেশের সামনে এবার সুযোগ ক্যারিবিয়ানদের ছাড়িয়ে যাওয়া। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এদিকে এনসিএল টি-20-র প্লে অফ নিশ্চিত করেছে ঢাকা মেট্রো, রংপুর, খুলনা এবং চট্টগ্রাম বিভাগ। রাউন্ড রবিন লিগ শেষে বিদায় নিল টেবিলের শেষে থাকা ঢাকা, রাজশাহী, সিলেট এবং বরিশাল বিভাগ। প্লে অফের আগে দারুণ পারফরমেন্সে নজর কেড়েছেন অনেক ক্রিকেটার। নামে নয় কর্মে আসল পরিচয়, প্রচলিত এই কথা অনেকাংশে মিলে যায় এবারের এনসিএল টি-20-তে। শান্ত হৃদয় মুশফিকদের নিয়ে গড়া রাজশাহী বাদ পড়েছে সবার আগে। লিগ পর্বের সর্বোচ্চ রান সংগ্রাহক জিসান আলম সহ এবাদত খালেদদের নিয়ে গড়া সিলেট বাদ পড়েছে দ্বিতীয় দল হিসেবে। বিপরীতে সবকটি ম্যাচ জয়ে সবার শীর্ষে ঢাকা মেট্রো। শামসুর রহমান, মার্শাল আইয়ুব, নাইম শেখদের নিয়ে গড়া দলটায় শুরুতে খুব একটা আশা দেখেনি অনেকেই। তবে দলগত পারফরমেন্সে সেরাটা দিয়ে তারাই এখন টেবিল টপার। ঢাকা মেট্রোর পর 7 ম্যাচের 6 জয়ে 2 থেকে রংপুর, 3-এ 8 পয়েন্ট নিয়ে খুলনা আর 3 জয় 6 পয়েন্ট নিয়ে প্লে অফে পা দিয়েছে চট্টগ্রাম বিভাগ। বিপরীতে রাজশাহী, সিলেটের পর বাদ পড়ে বরিশাল এবং ঢাকা বিভাগ।
বিদেশি ক্রিকেটার ছাড়া দেশিদের নিয়েই হচ্ছে এবারের এনসিএল টি-20 টুর্নামেন্ট, যেখান থেকে বিপিএল প্রস্তুতির পাশাপাশি পাইপলাইনে শক্তিমত্তা বাড়ানোর লক্ষ্যই ছিল বিসিবির। সেই পথে এবার যে অনেকেই দেখিয়েছেন সম্ভাবনার আলো। টুর্নামেন্টের শুরুতে আলোচনায় না থাকা অনেক দলই পারফরমেন্স দিয়ে প্রমাণ করেছেন নিজেদের। নামের ভারে নয়, সেরাটা দিয়েই প্লে অফে এখন 4 দল। 4 দলের বিদায় দিয়ে শেষ হলো এনসিএল টি-20-র রাউন্ড রবিন লিগ। হাবিবুর রহমান সোহান, জিসান আলম, রাকিবুল হাসানদের মতো অনেক তরুণ এবার নজর কেড়েছেন। এবার সময় হলো পরিচর্যার। যদি বিসিবি সঠিক পরিচর্যা নেয় তবে টি-20-র পাইপলাইনটা যেমন শক্তিশালী হবে, তেমনি এনসিএল টি-20-র এই টুর্নামেন্ট আয়োজনেও সার্থক হবে ক্রিকেট বোর্ড। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। বাবার স্বপ্ন পূরণে ক্রিকেট শুরু, সেখান থেকে দুর্দান্ত পারফরমেন্সে এবার এশিয়া কাপ জয় আল ফাহাদের। পেসার হিসেবে খ্যাতি অর্জন করলেও ব্যাটিংয়েও ভালো ফাহাদ, হতে চান বোলিং অলরাউন্ডার। এশিয়া কাপের পর এবার ফাহাদের লক্ষ্য বিশ্বকাপ জয়, স্বপ্ন জাতীয় দলের মঞ্চ মাতানোর। শাহিন আলমের তোলা ছবিতে সিলেট থেকে হাসান আল মারুফ জানাচ্ছেন বিস্তারিত। গত কয়েক বছরে দেশের ক্রিকেট দেখেছে সিলেটের পেস বিপ্লব। সেই বিপ্লবের পথে তরুণ আরেক প্রতিভার নাম পেসার আল ফাহাদ। যুব এশিয়া কাপ জয়ের পথে বাংলাদেশের হয়ে 5 ম্যাচে নিয়েছেন 12 উইকেট, রেখেছেন দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান। সেই ফাহাদের বাসায় আজকে আমরা এসেছি, কথা বলবো তার সাথে। মানে ট্রফি নিয়েই দেশে আসতে হবে, এইটাই আমাদের। সবাই বলছে যে ভাই অ্যাটিটিউড সবসময় যাতে আমাদের ওইরকম থাকে যে আমরা চোখে চোখে কথা বলবো আর কি ইন্ডিয়ার সাথে। মানে ইন্ডিয়াকে এক পরিমাণে ছাড় দেওয়া যাবে না। বাবার হাত ধরে ক্রিকেটে হাতে খড়ি, বাবার স্বপ্নের পথেই পথ চলা শুরু আল ফাহাদের। মা নাসিমা আক্তার শোনালেন বাবা ছেলের ক্রিকেট প্রেমের গল্প। ছোটবেলা ওরা পাঠাইতাম টিউশন পড়ার জন্য আর কি, আর হে চলে যাইতো মাঠে খেলার জন্য। বেতন দিতে গেছি, যে স্যার বলতেছে কিসের বেতন, এ তো পড়াতে আসে না। যাই দেখি এই স্কুল মাঠে খেলতেছে, ওইখান থেকে ধরে এনে অনেক ফিটেন ফিটেছি ওই দিন। এরা নিজে খেলার পাগল, এখনো খেলে এদের সাথে। যুব এশিয়া কাপে ম্যাচ ও টুর্নামেন্ট সেরা ইকবাল হাসান ইমনের সাথে একসঙ্গেই ক্রিকেট যাত্রা ফাহাদের। দুজনের বোঝাপড়াটাও বেশ ভালো। আমাদের দুইজনের প্ল্যান ছিল হয় ও পাবে, নাহলে আমি পাবো, যে কোনো একজনই, মানে যাতে বাইরে যেতে না যায়, ওটা দেশের ভিতরেই থাকে। লম্বায় 6 ফিট 2 ইঞ্চি, উচ্চতার কারণে বোলিংটাও সহজ হয় ফাহাদের। এশিয়া কাপে ব্যাটিংয়ে ভালো না করলেও বিভিন্ন টুর্নামেন্টে আছে বেশ কিছু ক্যামিও। তাই তো বোলিং অলরাউন্ডার হওয়ার স্বপ্ন এই যুব তারকার। যেহেতু আমার ব্যাটিং স্কিল আছে, তো আমি বোলিং অলরাউন্ডার হিসাবে নিজেকে দেখতে চাই। ভালো প্লেয়ার আছে দেশের ভিতরে, আছে তাসকিন ভাই, আছে মুশফিক ভাই, আর মিচেল স্টার্ককে আমার ভালো লাগে। বাসায় বসে ক্যারিবিয়ান দ্বীপে বাংলাদেশের জয়টা দেখছেন এশিয়া কাপ জয়ী আল ফাহাদ। এই চোখে স্বপ্নটা এখন একদিন ওই লাল সবুজ জার্সি গায়ে জাতীয় দলে প্রতিনিধিত্ব করা। দেশের হয়ে যাতে একটা বড় পর্যায়ে যাতে একটা ট্রফি জিততে পারি। তো আন্ডার 19-এ জিতছি আলহামদুলিল্লাহ, তবে আমরা ন্যাশনাল টিমে হয়ে জিততে চাই আর। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মৌলভীবাজার, সিলেট। শান্ত, মুশফিক, তাওহিদ হৃদয় ইনজুরির জন্য 3 গুরুত্বপূর্ণ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারেননি। পাশাপাশি পাইপলাইনের অনেক ক্রিকেটারই ইনজুরিতে। একবার ইনজুরিতে পড়লে ক্রিকেটাররা মাঠেও দ্রুত ফিরতে পারছেন না। কেন? উত্তর খুঁজেছেন আফনান পিয়াল। ইনজুরি থেকে ফিরে বোলিং শুরু করেছেন, সেই ভিডিওই কোচ তালহা জুবায়েরকে দেখাচ্ছিলেন মুশফিক হাসান। তালহাও খুঁটে খুঁটে দেখে ধরিয়ে দিচ্ছিলেন উন্নতির জায়গা। মুশফিক সাথে থাকা আর এক পেসার আশিকুর জামান কিংবা বর্ষণ, অভিষেক, শাহিন আলম লম্বা ইনজুরিতে শেষ 4 বছরে যুব বিশ্বকাপ খেলা বেশ কয়েকজনের ক্যারিয়ারই হুমকির মুখে। ইবাদত, হাসান মাহমুদের ক্যারিয়ার থেকেও ইনজুরি নিয়ে গিয়েছিল বছর দেড়েক। একবার ইনজুরিতে পড়লে ক্রিকেটারদের ফিরতে এত সময় লাগছে কেন? অভিযোগ আছে পর্যাপ্ত যত্ন ও মেডিকেল সরঞ্জামের অভাব এবং ঠিক সময়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে না পাঠানোই এর পেছনের কারণ। কয়েকটা রিয়ার কেস থাকে, যেমন আশিকের একটা রিয়ার কেস প্লাইকা হয়েছে। প্লাইকা ইউজুয়ালি হয় না প্লেয়ারদের, ওরটা হয়েছে আর কি। তো ওইটা একটু সময় লাগে। আর ইবাদতের যেটা হয়েছিল ইংল্যান্ড থেকে অপারেশন করার পরে রিহ্যাব হসপিটালের লং প্রসেসই ছিল আর কি। এখন আল্লাহর রহমতে ঠিক আছে, খেলতে পারতেছে, অসুবিধা নেই। কিছু কিছু ক্ষেত্রে একটু সময় লাগে আর কি।
ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজেও টাইগাররা হেরেছে ইনজুরির কাছে। মুশফিক কিংবা শান্ত আফগানিস্তান সিরিজ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন তাওহিদ হৃদয় ফুটবল খেলতে গিয়ে, যেখানে বিসিবির মেডিকেল টিম থেকে কড়া নির্দেশ, অনুশীলনে ফুটবল খেলা যাবেই না। ক্রিকেটাররা যখন ফুটবল খেলে, ফুটবলের তো একটা মাল্টি ডিরেকশনের মুভমেন্ট লাগে। ক্রিকেটাররা এটা যখন করে তখনই তাদের এটা হয়ে যায় আর কি। আমার দেখা মতে যারা বেশিরভাগ ক্ষেত্রে ফুটবল হাসি খুশি ফাজলামি করে খেলতে গিয়েই আসলে ইনজুরিটাই পড়ে আর কি। আমরা তাদেরকে সতর্ক করছি, যেহেতু তোমরা ক্রিকেট খেলো, ফান করে ফুটবল খেলার দরকার নেই, সিরিয়াস হওয়ার দরকার নেই আর কি। শেষ কয়েক বছরে ক্রিকেটারদের ব্যস্ততা বেড়েছে। ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, টুর্নামেন্টের পর টুর্নামেন্ট খেলতে হচ্ছে বিরতি ছাড়াই। টানা ম্যাচ খেলার ধকলের কারণেও ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার মাত্রাও বেড়েছে। সেই সাথে জেলা পর্যায়ের কোচদের ইনজুরি সম্বন্ধে অপর্যাপ্ত ধারণার কারণে পেসাররা পেশাদার ক্যারিয়ার শুরুর আগেই পড়েন বড় ইনজুরিতে, এমন অভিযোগও আছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। কোনো তদবিরেই কাজ হবে না, প্রকৃত মেধাবীরাই যোগ্যতার ভিত্তিতে সুযোগ পাবেন বিকেএসপিতে, এমনটাই সাফ জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি আরো বলেন, দেশের গণ্ডি পেরিয়ে বিকেএসপি এখন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও ভূমিকা রাখছে। শুরু হয়েছে দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ভর্তি কার্যক্রম। সাভারের প্রধান কেন্দ্র হলেও দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনায় রয়েছে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র। মেধাসম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষা সহ ক্রীড়াক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিকেএসপি। বিকেএসপির যে মটো, এটা হচ্ছে গিয়ে ভালো খেলোয়াড়, আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় তৈরি করা, একই সাথে তাকে একজন শিক্ষিত খেলোয়াড় তৈরি করা হওয়া। কারো সন্তান তার যদি স্পোর্টসের ব্যাপারে আগ্রহ থাকে এবং সে আসলেই স্কিলফুল হয়, তাহলে বিকেএসপিতে যদি ভর্তি হয় তাহলে সে একজন এডুকেটেড কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার করার সুযোগ রয়ে গেছে। শুধু দেশেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিকেএসপি এখন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখছেন। বেশ কিছু বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথেও বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম রিসেন্টলি শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। এর মধ্যে দুইটা আমাদের ছাত্র বিদেশে রয়ে গেছে যারা স্কলারশিপে পড়াশোনা করতেছে। তার মানে হচ্ছে গিয়ে কেউ যদি কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার হওয়ার সাথে সে যদি পড়াশোনায় খুব ভালো হয়, মেধা সম্পন্ন হয়, তাহলে বিদেশে গিয়েও পড়াশোনা করার, অনার্স বিদেশে গ্র্যাজুয়েশন করা, মাস্টার্স করা, ইভেন পিএইচডি করার সমূহ সম্ভাবনা সবকিছু স্কোপ বিকেএসপিতে রয়েছে। তবে প্রতিষ্ঠানটির মহাপরিচালক সাফ জানিয়ে দিয়েছেন, কোনো তদবির নয়, এবার যোগ্যতার ভিত্তিতেই হবে ভর্তি। দৃঢ়ভাবে একেবারে প্রতিজ্ঞাবদ্ধ, কোনো রকম কোনো তদবির, কোনো রকম কোনো রিকোয়েস্ট, কোনো আবেগ অনুভূতি, কোনো কিছুর কোনো হবে না। বেস্ট পসিবল এদেরকে নেওয়া হবে প্রত্যেকটা ইভেন্টে। তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো ভবিষ্যতে ভালো আউটপুট দেখতে পারবো। 1986 সাল থেকে খেলোয়াড় তৈরিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি, যেখানে ক্রিকেট, ফুটবল ছাড়াও চালু রয়েছে 21টি ইভেন্ট। মাহফুজ রহমান নিপু, যমুনা স্পোর্টস, সাভার। রিয়াল মাদ্রিদের 122 বছরের ইতিহাসে সর্বকালের সেরা কোচ হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন কার্লো আনচেলত্তি। স্প্যানিশ ক্লাবটিতে 2 মেয়াদে 5 বছরের ক্যারিয়ারের সব প্রতিযোগিতা মিলিয়ে জয় করেছেন 15টি শিরোপা। রিয়ালের আরেক সফল কোচ মিগুয়েল মুনোজের সাথে 14 শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে থাকলেও ইন্টারকন্টিনেন্টাল জয়ের পর এককভাবে তা নিজের দখলে নিলেন আনচেলত্তি। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের মধ্য দিয়ে দারুণ একটি বছর শেষ করল রিয়াল মাদ্রিদ। কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব পাচুকাকে 3-0 গোলে উড়িয়ে এই কীর্তি গড়ল তারা। এই জয়ের মধ্য দিয়ে কোচ হিসেবে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের হয়ে সমান 14টি শিরোপা জয় করে মিগুয়েল মুনোজের সাথে যৌথভাবে শীর্ষে ছিলেন এই ইতালিয়ান কোচ। তবে আন্তঃমহাদেশীয় কাপ জয়ের মধ্য দিয়ে 15 ট্রফি চূড়ায় নিয়ে গেলেন নিজেকে। সেই সাথে রিয়াল মাদ্রিদের 122 বছর ইতিহাসে সর্বকালের সেরা কোচ হিসেবে জায়গা পেলেন আনচেলত্তি। এতগুলো শিরোপা জয় করে খুব ভালো লাগছে। আমি সত্যি খুব উচ্ছ্বসিত ও আনন্দিত। 2024 সালটা দারুণভাবে শেষ করলাম আমরা। এর চেয়ে বেশি কিছু করার সম্ভব ছিল না।
রিয়াল মাদ্রিদের হয়ে 2 মেয়াদে মাত্র 5 বছরেই এই সাফল্য ধরা দিয়েছে আনচেলত্তির হাতে। নিজের অভিজ্ঞতা দিয়ে এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় রিয়াল বসের কণ্ঠে। যখন পেছনে ফিরে তাকাই তখন শিরোপাগুলো দেখে খুব খুশি লাগে। তবে রিয়াল মাদ্রিদ এমন একটি ক্লাব যেখানে আত্মতৃপ্তিতে থাকার কোনো সুযোগ নেই। সামনে এগিয়ে যেতে সবসময় মনোযোগ ধরে রাখতে হয়। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি 5 বার শিরোপা জয়ের কীর্তি আছে কার্লো আনচেলত্তির। এছাড়া ইউরোপের শীর্ষ 5 লিগ জয়ী একমাত্র কোচ হিসেবে নিজের নামকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। প্রতিপক্ষ ফুটবলারের বুটের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে পিএসজির গোলরক্ষক দন্নারুমার মুখ। মোনাকো ডিফেন্ডার উইলফ্রেড সিঙ্গোর বুটের আঘাতে রক্তাক্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছে ইতালিয়ান কিপারকে। ডান গালে পড়েছে বেশ কয়েকটি সেলাই। এমন ঘটনার পরও সিঙ্গোকে রেফারি কোনো কার্ড না দেয়ায় সমালোচনার ঝড় উঠছে। ফ্রেঞ্চ লিগে রাতে ছিল হাই ভোল্টেজ ম্যাচ। দুই ঐতিহ্যবাহী ক্লাব পিএসজি ও মোনাকো নেমেছিল মাঠে লড়াইয়ে, কিন্তু ম্যাচের শুরুর দিকে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। 17 মিনিটে ডান পাশ দিয়ে পিএসজির ডি বক্সে ঢুকে পড়েন মোনাকো ডিফেন্ডার উইলফ্রেড সিঙ্গো। গোলরক্ষক দনোরুমা ছুটে গিয়ে ট্যাকেল করার চেষ্টা করেন, কিন্তু তাতেই ঘটে বিপত্তি। দনোরুমা গা দিয়ে বল ঠেকিয়ে দিলেও দৌড়ের গতি সামলাতে পারেননি সিঙ্গো। পিএসজি কিপারের গায়ের উপর দিয়ে টপকে যাবার চেষ্টায় সিঙ্গোর ডান পায়ের বুট সজোরে গিয়ে লাগে দনোরুমার ডান গালে। সঙ্গে সঙ্গে বুটের স্পাইকের জোরালো আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন এই ইতালিয়ান। ক্ষতবিক্ষত হয় তার ডান গাল। চোট এতটাই গুরুতর ছিল যে রক্ত বন্ধ করতে মাঠেই দেয়া হয় অন্তত 1 ডজন স্ট্যাপল। 5 মিনিট বন্ধ থাকে ম্যাচ। বিভৎস ইনজুরির পর মাঠ ছাড়তে বাধ্য হন দোনারুমা। তবে এই ঘটনার পর মোনাকো ডিফেন্ডার উইলফ্রেড সিঙ্গোকে কোনো কার্ড দেখাননি রেফারি ফ্রাসোয়া লেটেক্সিয়া, আর তাতেই উঠেছে সমালোচনার ঝড়। এমন ঘটনার আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন সিঙ্গো, আরেকটি হলুদ কার্ড দেখলেও মাঠ ছাড়তে হতো তাকে। ম্যাচ শেষে পিএসজি অধিনায়ক মার্কিনিয়াস সমালোচনা করেছেন রেফারির। এমন গুরুতর চোটের পরেও রেফারির কার্ড না দেখানোটা মেনে নিতে পারছেন না এই ব্রাজিলিয়ান। তবে পিএসজি কোচ লুইস এনরিকে ছিলেন সংযত। ম্যাচ শেষে এই স্প্যানিশ বলেন, ফুটবলাররা তো ইচ্ছে করেই কাউকে আঘাত করেন না। এই ধরনের ম্যাচে রেফারির কাজটা কঠিন। রেফারির কাজ নিয়ে কথা বলবো না আমি। তবে ফরাসি সংবাদ মাধ্যমগুলোর খবর, এই চোটের ঘটনাকে অনিচ্ছাকৃত মনে করেছেন রেফারি ফ্রাসোয়া লেটেক্সিয়া, আর তাই উইলফ্রেড সিঙ্গোকে কার্ড দেখাননি তিনি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।